যৌথ বাহিনীর গুলিতে মারা গেছে, ধরেন ইয়েতে গোপালগঞ্জে মারা গিয়েছে, হ্যাঁ, সেটা তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে যে ওনারা গোলাগুলি করেছেন। কিন্তু আপনি পুলিশের ঘটনায় কি মামলা হয়েছিল পরে? হ্যাঁ, মামলা হয়েছে না। মানে কাদের বিরুদ্ধে মামলা হয়েছিল? যে যারা এই পুরো ইয়ে করলেন, এই ভয়ানক রকমের যারা তাণ্ডব করলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু একটা মহৎ আন্দোলনে কি পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা যায়? এটা কি পুরো পৃথিবীর মহৎ আন্দোলনগুলো আপনি দেখবেন, ওইখানে হিস্ট্রিগুলো, মানুষের যখন রাগটা ঝরে পড়ে তখন তো অনেক কিছু হয়। তাহলে কি মানে ৭১-এর মুক্তিযুদ্ধ আর ২৪-এর গণঅভ্যুত্থান একই রকম? যে অবশ্যই ওইটারই একটা কন্টিনিউশন বলতে পারেন। একটা স্বৈরাচার আপনার উপর চেপে বসছে, সে আপনার সমস্ত অধিকার খর্ব করে নিয়েছে। এই জায়গায় আপনি জনগণ ফুঁসে উঠেছে, উঠে যে তার এগেনস্টে সে মহৎ একটা আন্দোলন করেছে, মহৎ একটা আন্দোলন। তো তাতে ক্রিমিনাল অফেন্স জায়েজ হয় কিনা, প্রশ্নটা হচ্ছে এইটা। ক্রিমিনাল আপনি যেটা হয় যে এই সময় ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি অপরাধ জায়েজ হয় কিনা, আপনি এই জিনিসগুলো যদি বলেন, এটা পুরো পৃথিবীতে এটা অনেক হয়েছে। আমি পৃথিবীতে, আমি মানে বাংলাদেশে না, এটা আন্দোলনের সময় অনেক কিছু হয়। অসংখ্য ফ্যাক্টরি বন্ধ হয়েছে, অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়েছে। আমার যদি ১,০০০ ফ্যাক্টরি বন্ধ হয়, বন্ধ হয়ে যদি আমার একটা ফ্যাক্টরি এমন হয় যেটা ১৫০০ ফ্যাক্টরির সমান, তাহলে আপনি কি ১,০০০ ফ্যাক্টরি বন্ধ হওয়াটারে আপনি বড় নিউজ মনে করবেন? সেইটা কোনটা? ওই একটা ফ্যাক্টরি। এটা যেমন ধরেন আপনি 1991-এ, হ্যাঁ, বা 2000, আমি শুনেন, এই যে ৩,০০০ ফ্যাক্টরি যে বন্ধ হলো, এতে কি আমার গ্রোথ কমে গেছে? আমার ২০০০ সালে আমার ৫,০০০ ফ্যাক্টরি মিলে এক্সপোর্ট করতো ১২-১৩ বিলিয়ন ডলার। এখন আমার ১৫০০ থেকে ১৮০০ ফ্যাক্টরি, অ্যাক্টিভ ফ্যাক্টরি, এরা এক্সপোর্ট করছে হলো আপনার ৫০ বিলিয়ন ডলার। ৩ গুণ করতেছে বেশি। আপনি ফ্যাক্টরি বাঁচবে, ফ্যাক্টরি মরবে, কিন্তু আপনি দেখবেন যে আপনার এমপ্লয়মেন্ট কি কমছে না বাড়ছে? এমপ্লয়মেন্ট তো বাড়ছে, এক্সপোর্ট বাড়ছে। ১.৫ বছরে এমপ্লয়মেন্ট বেড়েছে ওই ১,০০০ ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরও? হ্যাঁ, অবশ্যই। এই যে ৩,০০০ ফ্যাক্টরি যে বন্ধ হলো, এতে কি আমার গ্রোথ কমে গেছে? আমার ২০০০ সালে আমার ৫,০০০ ফ্যাক্টরি মিলে এক্সপোর্ট করতো ১২-১৩ বিলিয়ন ডলার। এখন আমার ১৫০০ থেকে ১৮০০ ফ্যাক্টরি, অ্যাক্টিভ ফ্যাক্টরি, এরা এক্সপোর্ট করছে হলো আপনার ৫০ বিলিয়ন ডলার। ৩ গুণ করতেছে বেশি। আপনি ফ্যাক্টরি বাঁচবে, ফ্যাক্টরি মরবে, কিন্তু আপনি দেখবেন যে আপনার এমপ্লয়মেন্ট কি কমছে না বাড়ছে? এমপ্লয়মেন্ট তো বাড়ছে, এক্সপোর্ট বাড়ছে। ১.৫ বছরে এমপ্লয়মেন্ট বেড়েছে ওই ১,০০০ ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরও? হ্যাঁ, অবশ্যই। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু সেই ব্যবসায়ীরা ওনাদের ওই যে ফ্যাক্টরি বন্ধ হলো এই গল্পটা শোনান, কিন্তু এক্সপোর্ট যে বাড়ছে এই গল্প শোনাবেন না। এমপ্লয়মেন্ট বেড়েছে, আমাদের পরিসংখ্যান ব্যুরোর তথ্য কিন্তু তা বলে না। খুব ভালো মতো বেড়েছে, না হলে আপনার এক্সপোর্ট বাড়বে কিভাবে? আচ্ছা, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের পরিসংখ্যান নিশ্চয়ই সামনে পাওয়া যায়। আমি মাঝখানে একটা টক শোতে দেখছিলাম, মব এবং প্রেসার গ্রুপ নিয়ে আপনাকে বারবার প্রশ্ন করা হয়। হ্যাঁ, বাজে। আসলে কি একটু বলবেন মব আর প্রেসার গ্রুপের কোনো পার্থক্য আছে কিনা? আপনি মবকে যারা এটা বলছে, যারা এই আলোচনাটায় আনছে, তাদের একটা আলটেরিয়র মোটিভ হচ্ছে প্রমাণ করা যে এই গভর্নমেন্ট একটা মবক্রেসি, মানে একটা উন্মত্ত একটা দঙ্গল এই গভর্নমেন্টকে ডিকটেট করছে পলিসি। দ্যাটস আ বিগ লাই। এবং আপনি যদি যেগুলোকে ওরা মব বলছে, হ্যাঁ, আপনি কয়েকদিন আগে একটা পত্রিকা দিয়েছে, ওরা দিচ্ছে যে একটা বড় গ্রুপ, হাজার হাজার লোক, তারা আওয়ামী লীগের ব্যান চাচ্ছে, তাকেও সে মব বলছে। দেখা যেই লোকটা করছে, সেখানে বিএনপির সাপোর্টার আছে কিছু, সেখানে বিএনপির সাপোর্টার যদি নাও থাকে, জামাতের সাপোর্টার আছে, এনসিপির আছে। এখন যেইটাকে আমি চিহ্নিত, তারা আসছে একটা ডিমান্ড নিয়ে, যে আমার ডিমান্ডটাই এই। এখন আপনি কি মব বলবেন নাকি এটার প্রোটেস্টার বলবেন? এটা হচ্ছে আমার কথা। আপনি এটাকে কি বলবেন? সে তো একটা সুনির্দিষ্ট ডিমান্ড নিয়ে এসছে। এবং মব কখন বলা হয়? এমন একটা হঠাৎ করে একটা ধরেন রিলিজিয়াস রায়ট লেগে গেল, একটা মব তৈরি হয়ে গেল, ৮-১০ হাজার লোক কোথা থেকে আসলো, তার কোনো পলিটিক্যাল পরিচয় নাই,
তারা নেমে হঠাৎ করে একটা জায়গায় জ্বালাও পোড়াও করে ফেলছে, সেটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি সুনির্দিষ্ট আপনার একটা প্রোটেস্টের কারণে আসলেন, আপনার সুনির্দিষ্ট ডিমান্ড আছে, আমি চিনি এই গ্রুপটাকে, তখন আমি যদি রিপোর্ট করি, হ্যাঁ, আমি কি বলবো যে মব হ্যাজ গ্যাদার্ড অ্যাট কি যেন অ্যাট শাহবাগ ডিমান্ডিং দ্যাট দ্য গভর্নমেন্ট ব্যান আওয়ামী লীগ, আমি তো এটা বলবো না। আমি বলবো যে প্রোটেস্টার, পলিটিক্যাল প্রোটেস্টার ফ্রম সেভারাল অফ দ্য কান্ট্রিজ টপ পলিটিক্যাল পার্টি। সচিবালয় আনসারদের সাথে যেটা হয়েছিল সেটা কি ছিল? এগেন আনসার তো আনসার না, আপনি কি এটা মব বলবেন? ওইটাও প্রোটেস্ট ছিল অবশ্যই। ও এটা কি গ্রুপটাকে তো আপনার চিনতে হবে, মানে আইডেন্টিফাইড যদি হয় তাহলে তাকে আপনি কি করবেন? তাকে আপনি যদি নিজের রিপোর্টটা লেখেন, আপনি কি বলবেন মব নাকি সে আনসাররা তার ডিমান্ড করছে যে আমরা ভালো বেতন পাই না, আমাদের বেতনের দেন, বেতন বাড়িয়ে দেন, বা আমাদের ফ্যাসিলিটিসগুলো দেন। এখানে আপনি কেমনে মব বলেন? মাজারগুলো যখন ভাঙা হচ্ছিল, অসংখ্য মাজার ভাঙা হয়েছে, একটি মাজারে মরদেহ উঠিয়ে সেটায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেটা কি ছিল? না, এটাও আপনি বলতে পারেন যে রিলিজিয়াস প্রোটেস্টার। আপনি কি মব বলবেন না রিলিজিয়াস প্রোটেস্টার? এদের তো একটা চিহ্নিত আছে, তারা এন্টি মাজার, এটা একটা সুনির্দিষ্ট গ্রুপ। হ্যাঁ, এখানে অনেকে হচ্ছে, এটা তো হঠাৎ করে এই যেই নুরাল পাগলার যেটা হলো, তাদের সাথে আমাদের গভর্নমেন্টের অফিসিয়ালদের 7-8 দফা মিটিং হয়েছে। তারা ওইখানে অনেক পলিটিক্যাল পার্টির, হ্যাঁ, লিডিং যখন পলিটিক্যাল পার্টির অফিসিয়ালরা ওই ক্রাউডে ছিলেন, তাদের সাথে মিটিং হয়েছে। তারা একটা সুনির্দিষ্ট গ্রুপ নিয়ে এসে বলছে যে এই মাজারটা খারাপ, এরা এই করে, আমরা এটাকে রাখবো না। হ্যাঁ, তখন তারপরে তারা অ্যাটাক করেছে। এখন আপনি এটা কি বলবেন যে মব অ্যাটাক করছে নাকি একটা রিলিজিয়াস একটা ফ্যানাটিক গ্রুপ এটা করছে? তো এটা তো তার আইডেন্টিফাই যদি আপনি করতে পারেন, তাকে আপনি কেন মব বলবেন? কিন্তু এই প্রত্যেকটা ঘটনায় কি ক্রিমিনাল অফেন্স হয়েছে? অবশ্যই। সেই ক্রিমিনাল অফেন্সগুলো কি মিটিগেট করা গিয়েছিল? সেই ক্রিমিনাল অফেন্সগুলোর কেস হয়েছে, ক্রিমিনাল অফেন্সের কেস হয়েছে, সে অনুযায়ী অ্যারেস্ট হয়েছে। দীপুচন্দ্র দাসের ক্ষেত্রে আপনি দেখেছেন, আমরা 12-15 জন যে তাকে ঝুলিয়ে পুড়িয়েছে, তাকেও অ্যারেস্ট করা হয়েছে, কেউ বাদ যায়নি। এই আপনারা যা যা করলেন, এই সরকার কি নির্বাচিত সরকার সেইগুলো কিভাবে টেনে নিয়ে যাবে বলে প্রত্যাশা করেন? আমাদের তো আমরা যা করেছি তারা দেখেছে, তারা যেটা যদি মনে করে যে না আমরা যেটা করেছি সেটা ভালো না, তারা তাদের মতো, তারা তো একটা পলিটিক্যাল ম্যান্ডেট পেয়ে এসছে, তারা যেটা ভালো মনে করবে সেটা নিবে, যেটা ভালো মনে করবে না সেটা নিবে না। সেটা কি জুলাই সনদ এবং গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা তাদের বিষয়। তারা একটা পলিটিক্যাল ম্যান্ডেট পেয়েছে, একদম খুবই বড় একটা পলিটিক্যাল ম্যান্ডেট, এমন ছোট না, এটা 2/3 মেজরিটি একটা ম্যান্ডেট পেয়ে তারা এসছে, এবং তাদের এটা ডিসিশনের বিষয়। তার মানে নির্বাচিত সরকার কি গণভোটের এই ফল জুলাই সনদ মানতে বাধ্য কি বাধ্য না, এটা তাদের বিষয়। তারা ইলেক্টেড প্রতিনিধি, 2/3 মেজরিটি পেয়েছে, এটা ইটস দেয়ার, তাদের বিষয়, পলিটিক্যাল পার্টিদের বিষয়। মানে সংসদ তার মতো সিদ্ধান্ত নিতে পারবে? অবশ্যই, সংসদ সভরেন না। মানে সংসদ চাইলে সেই ক্ষেত্রে জুলাই সনদ সবাই মিলে যদি বললো যে না আমরা এটা নিব না, ইভেন অপোজিশন পার্টিও যদি তাদের সাথে যুক্ত হয় যে না এটা আমরা নিব না, তাহলে এখন কেন, তারা তো জনপ্রতিনিধি। তো এর বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি অনেকবার বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এখনো কি অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি? ভালোই তো, খারাপ কি? মানে সংস্কার হয়েছে কতটা দেশের? অনেক। আমি তো দেখছি যে ফান্ডামেন্টাল সংস্কার হয়েছে। একটু যদি উদাহরণ, যেমন ধরেন আপনি পুলিশকে দেখেছেন গুলি করতে 18 মাসে? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ হেফাজতেও হত্যার ঘটনা? না, হত্যা হয়নি, পুলিশ হেফাজতে মৃত্যু হতে পারে। হ্যাঁ, ওই হেফাজতে মৃত্যু নিবারণ আইনে যেটা, মৃত্যু হতেই পারে। একজন আমি পুলিশ হেফাজতে আছি, ওইখানে আমার হার্ট অ্যাটাক হলো, আমি মারা গেলাম, হ্যাঁ, ওটা হইতেই পারে। 2-1 টর্চার। কিন্তু যে কটি ঘটনা ঘটেছে তাদের পরিবার অভিযোগ করেছে তাদের পুলিশ, এমনকি যৌথ বাহিনীর গুলিতেও মারা যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আইন কি রাগ দেখে? আইন রাগ দেখে না, কিন্তু আইনের যখন এগুলো হয় তখন অনেক ঘটে। আপনি আমাদের যদি 1971-এ দেখেন, আপনি এই ইমিউনিটিটা আপনার 1 মার্চ থেকে 1971 থেকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি 1972 পর্যন্ত ইমিউনিটি দেওয়া আছে যে কোনো ইয়েতে।
কিছুদিন আগে নেপালে একটা ম্যাস আপরাইজিং হয়েছে জেনজিদের, এবং সেই আন্দোলন চলাকালীন সময় যে ক্রিমিনাল অফেন্সগুলো হয়েছে সেটার কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশে সেটা আমরা দেখিনি, বরং দায়মুক্তি আমাদের এইটা একটা এবং মহৎ 5th August একটা রেভলিউশনের ক্ষেত্রে দায়মুক্তিটা এটা একটা খুবই নর্মাল একটা ঘটনা। কিন্তু দায়মুক্তি তো ধরেন 5th অগস্টে তো পতন হয়ে গেল আওয়ামী লীগ সরকারের, এরপরে তো শেষ, কিন্তু দায়মুক্তিটা আরো বেশ কিছুদিন পর পর্যন্ত টানা হয়েছে। এটা আপনি জিজ্ঞেস করতে পারেন ল মিনিস্টারকে, বাট এটা একটা মহৎ আন্দোলনের যেই সময়টাকে তারা দায়মুক্তির মধ্যে এনেছেন। মানে তাহলে কি পৃথিবীর সকল আন্দোলনকে এক জায়গায় রেখে ফলাফল কি এরকম যে আন্দোলনে ম্যাস আপরাইজিংয়ে যদি মানুষের আকাঙ্ক্ষার এক ধরনের পরিস্ফুটন ঘটে কিংবা বিস্ফোরণ ঘটে, তাহলে ফৌজদারি কার্যবিধি কিংবা ফৌজদারি অপরাধও জায়েজ হয়ে যায়? সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন পুরো ইন্টারন্যাশনালি কি হয়, আপনি একটু দেখেন, আপনি নিজে একটু পড়ে নিজেরা দেখেন। এটা এই একটা উদাহরণ দিলাম তো আমি, নেপালের এই ঘটনায় ফৌজদারি অপরাধ যেগুলো হচ্ছে সেগুলোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে, আপনি শ্রীলঙ্কা দেখেন, দেখেন, এগুলো পুরো পৃথিবীতে এটা হয়েছে। এটা একটা দায়মুক্তি, এটা একটা নর্মাল ঘটনা, এমন কিছু না, এটা একটা মহৎ আন্দোলনের সময় এটা হয়েছে। না, দায়মুক্তির কথা বলছি না, দায়মুক্তি সবাই মেনে নিয়েছে, দায়মুক্তি নিয়েও কেউ প্রশ্ন তোলেনি, কিন্তু ফৌজদারি অপরাধ যেগুলো হয়েছিল সেইগুলোর বিষয়ে কোনো ফৌজদারি অপরাধেরই তো দায়মুক্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, তার মানে আমি ওইটাই বলছিলাম, আপনি বললেন দায়মুক্তি তো ফৌজদারি অপরাধ কিছু হয়েছে বলে আমাদের নিকটতম দেশ নেপালে কিন্তু নেপালে কি হচ্ছে আমি জানি না, আপনি গ্লোবাল হিস্ট্রি পড়েন, দেখেন দায়মুক্তি কোথায় নেপালের ঘটনা তো গ্লোবাল হিস্ট্রি, কোথায় আপনি হয়েছে। হ্যাঁ, মানুষের অ্যাঙ্গার যখন ছড়িয়ে পড়ে তখন তো অনেক কিছু ঘটে। এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন? গতকালের একটি ঘটনা আপনাকে একটু মনে করি, ফেসবুকে বেশ, আপনি তো ফেসবুকে খুবই সক্রিয়, নিশ্চয়ই দেখেছেন, রমনার ডিভিশনের ডেপুটি কমিশনার তিনি সোহরাওয়ার্দী উদ্যান এবং ধানমন্ডি লেকে অভিযান করেছেন, মাদক বিরোধী অভিযান, কিন্তু সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আমরা একদম ফেসবুকে ভিডিওতেই দেখেছি, সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে পেটানো হয়েছে। একটা কিশোর 18 থেকে 20 বছর বয়স হবে, তাকে সার্চ করে কিছু পায়নি, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়ার সময় তাকে পেছন থেকে একটি সপাটে চড় দেওয়া হয়েছে। এই ঘটনাগুলোকে কিভাবে দেখেন? এটা কি আগের ঘটনাগুলো এক ধরনের কন্টিনিউশন? আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। আমার মনে হয় যে নতুন গভর্নমেন্ট এসছে, তারা অবশ্যই আস্তে আস্তে তারা সব কিছু গুছাবে এবং দে উইল ডু, দে হ্যাভ এ ফ্যান্টাস্টিক বড় একটা ম্যান্ডেট আছে, তারা ভালো করবে ইনশাল্লাহ। রাষ্ট্রপতি আরেকটা অভিযোগ করেছিলেন যে তার প্রেস উইং উইথড্র করা হয়েছে। আপনি যেহেতু প্রধান উপদেষ্টা প্রেস উইং এর প্রধান ছিলেন, ওই অভিযোগটি কি সত্য ছিল? তার প্রেস উইং এর সকলকে উইথড্র করা হয়েছিল? আমি জানি না। আমি আমার তরফে আমি খালি আমার প্রেস উইং এর কাউকে উইথড্র করতে পারি, কাউকে সরাতে পারি, এর বাইরে আমার কোনো পাওয়ার নাই। না, আপনাকে তো প্রেস উইং এর প্রেস সেক্রেটারি হিসেবে আপনাকে বেশ সফল, বা বেশ না বলা হয় আপনি সফলতম। আমার যেটা সরকারি যেটা আমার পাওয়ার, সেটা হচ্ছে আমি আমার প্রেস উইং এর যারা আছেন তাকে আমি উইথড্র করতে পারি, তাকে আমি বলতে পারি যে ওকে তোমার ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, এতটুকুই পারি, এর বাইরে আমি কিছু পারি না। না, আপনি যেহেতু অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়ে ব্রিফিং করেন, না ওইটা আমি ওই যেহেতু এটা একটা ব্রিফিংটা একটা জিনিস, আর একটা হচ্ছে যে আপনার একটা স্ট্যাটিউটরি আপনার যে পাওয়ার, আপনার যেটা লিগ্যাল পাওয়ার, যেটা আপনি উইথড্র করেছেন সেটা আমি বলি, মানে আপনি জানেন কিনা বিষয়টা? না, আমার এই বিষয়ে আমার মন্তব্য নাই কোনো। আচ্ছা, মন্তব্য নাই নাকি আপনি এটা জানেন? এই বিষয়ে আমার কোনো, আমি এই বিষয়ে আমি, এইটা তো আমার ডিপার্টমেন্ট না। এই ওয়াদা সম্পর্কিত একটা সমালোচনা, এটা যাদের অর্থায়নে হচ্ছে তাদের নামে মামলা ছিল এবং তাদের একজন জামিনও পেয়েছেন। আপনি ফেসবুকে, আমি জানি না সমালোচনাগুলো দেখেছেন কিনা, তাদের ইঙ্গিত হচ্ছে এইরকম যে তাদের সেই মামলা এবং জামিন হওয়ার পেছনে আপনাদের এক ধরনের, এই জন্য এগুলো বাংলাদেশে এগুলো লেখাটা খুব ইজি। সাউথ ইস্ট এশিয়াতে দেখবেন যে এগুলো যে আপনি ইনসিনুয়েশন করেন না, এইটা করতে গেলেও আপনাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, যদি না আপনার কাছে এভিডেন্স থাকে, আপনার কাছে যদি এভিডেন্স থাকে, এভিডেন্সটা দেখান যে আমরা এই কাজটা করা হয়েছে, কেন হয়েছে আপনি উনি এই পজিশনে আছেন, অতএব উনি করছেন। ওইখানে একটা সাংবাদিকের চাকরি গেছে, এটা আমার নামে একটা বড় একটা অভিযোগ হচ্ছে কি অ্যাক্রিডিটেশন কার্ড, 67টা অ্যাক্রিডিটেশন কার্ড কি এসে, এটা আমি আমার প্রেস উইং থেকে করেছে। আমার তো এটা কাজও না, এটার কাজ হচ্ছে ইনফরমেশন মিনিস্টার, আর আমি তো ইনফরমেশন মিনিস্ট্রির সাথে পার্টও না। কিন্তু ওই যে আমার ভয়েসটা ভোকাল, আমাকে দেখছে সবাই, ভাবছে যে ওই বুঝি করছে, এবং আমাকে যারা দেখতে পারে না তারও আরও এটাকে মিশালছে। অন্তর্বর্তীকালে আমাদের দেশের একটা খুব বাজে জার্নালিজমটা হচ্ছে যে, এবং ফেসবুকে এসে হচ্ছে যে আমি খুব দ্রুত আপনার নামে একটা মিথ্যা বলে দিতে পারি, এটার কোনো কনসিকুয়েন্স নাই।
আপনার নামে আমি সমানে মিথ্যা বলবো এবং আপনাকে যখন আমি ভুলটাও ধরায় দিব, আপনার কোনো তখনও দেখবো যে আপনি এটাকে গাই করছেন এবং খুব সিনিয়র জার্নালিস্ট এটা করছেন। আপনি দেখেছেন না কত জার্নালিস্ট দিনের পর দিন বলেছে ইলেকশন হচ্ছে না, ইলেকশন হচ্ছে না, তারা ইলেকশন দেখে না। এমন কোনো মিথ্যা নাই বলে নাই। প্রফেসর ইউনূস ট্রাম্পের সাথে উনি আর ওনার মেয়ের ছবি তুলেছেন, ট্রাম্প আর ট্রাম্পের ফার্স্ট লেডির সাথে, এটাও বলে আমরা মিথ্যা ছবি দিয়ে দিয়েছি। অন্যান্য ইউএস, আপনি যদি সাউথ ইস্ট এশিয়ায় যেটা করে, সাউথ ইস্ট এশিয়ায় তারা এই জন্য নিউজ পেপার টিভি লাইসেন্সই কম দেয়, খুবই কম। আর যদি আপনি কোনো ধরনের মিথ্যা করেন তা আপনাকে এসে ডকে দাঁড়াতে হয়। আপনি মিথ্যা নিউজ কথা দিবেন, একজন নামে মিথ্যা ছড়াবেন এবং পার পেয়ে যাবেন, এটা হয় না। বাংলাদেশে একমাত্র দেশ, আপনি দুনিয়ার এমন কোনো মিথ্যা নাই আপনি বলবেন, বলার পরে আপনার কেউ বলছি কি হয়েছে, একজনে বললেন যে এই প্রফেসর ইউনূসের বিয়েতে আছে সবাই আমেরিকান সিটিজেন, বিদেশি সিটিজেন। আমরা চ্যালেঞ্জ করলাম যে দেখান কে কে, তখন আর পারে না। এরকম আরেকটা লাইন ইদানিং ফেসবুকে মাঝে মাঝে আপনার সম্পর্কে একটা শব্দ খুব পরিচিত না ইদানিং, গুপ্ত। আপনিও নাকি গুপ্ত। কি গুপ্ত? মানে বলে আপনি গুপ্ত জামাত, গুপ্ত শিবির, গুপ্ত বিএনপি, গুপ্ত আওয়ামী লীগ, নানান রকম ভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা হয়। এটা আমি যে জামাত, এটা আমি শুনতেছি 2010 সাল থেকে, আজকে না। হ্যাঁ, আমি যে জামাত করি, জামাতে ইসলামী করি, আমি করি, কত এগুলো আমি টায়ার্ড হয়ে গেছি।